তোমরা আজকে যা করেছো সেটা না করলে আমি মানুষ চিনতে পারতাম না। আজকের ঘটনাটি ছিল মিথ্যা, তোমাদেরকে বোঝাতে পারিনি। আজকে আমি তামান্নার বাবাকে অ্যাক্সিডেন্ট করিনি, আমি তো ওনাকে বাঁচাতে নিয়ে গিয়েছিলাম হসপিটালে। কে যেন অ্যাক্সিডেন্ট করেছে, নিজের শরীর থেকে রক্ত দিয়ে ওনাকে বাঁচাতে চেয়েছি। আম্মু, তুমি তো একদিন বলেছিলে কেউ বিপদে পড়লে তাকে নিজের সর্বোচ্চ দিয়ে সাহায্য করতে। আমি তো তাই করেছি। তবে কি তোমার শিক্ষা মিথ্যা, নাকি আমার শোনাই ভুল ছিল? তারপর ওনাকে বাঁচাতে ঘর থেকে 5 লক্ষ টাকা নিয়েছি। আমি মানছি টাকাগুলো তোমাদেরকে বলে নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সময়ের অভাবে পারলাম না। আজকে আব্বু আর ভাইয়া মেরেছে, একটু কষ্ট লাগেনি? যতটা না কষ্ট লেগেছে আম্মু তোমার ব্যবহারে। ভাতগুলো ছিল আমার রিজিকে। একজন মানুষ যত অন্যায় করুক, খাওয়ার সময় তাকে কেউ শাস্তি বা কিছু বলে না। পিছন ফিরে যখন তোমায় দেখেছিলাম আম্মু, তুমি এই কাজটি করেছো, ওইখানেই আমার অর্ধেক পৃথিবী ডুবে গিয়েছিল। এই দৃশ্যটি দেখার আগে আল্লাহ আমার মরণ দিল না কেন? এখন তো সারা জীবন তোমায় ঘৃণা করে বাঁচতে হবে। আমি ঘৃণা করব না, কিন্তু আমার আত্মাকে আমি শাসন করতে পারবো না। তুমি মা হয়ে পারলে সন্তানের মুখের খাবার কেড়ে নিতে, আর আমি তো অন্যায় করিনি, উপকার করেছিলাম। লোকের মুখে কথা শুনে নিজের ছেলের সাথে এমন করলে? কোন পাপের কারণে আল্লাহ তোমার পেটে আমায় ঠাঁই দিয়েছে? তুমি কি সত্যি আমার মা, না অন্য কারো সন্তান? আমি প্রশ্নটা আজ আমায় বড্ড জ্বালাচ্ছে। আসলে মা কখনো পারে না নিজের সামনে কেউ তার সন্তানকে মারুক, এটা সহ্য করতে। তবে আজ মা সেটা পরাজয় হলো তোমার কাছে। আরেকটি কথা, তোমরা আজকে আমায় সামান্য কয়েকটি টাকার জন্য চোর বললে। আমি তো স্বীকার করেছি টাকা আমি নিয়েছি, আর আমার থেকে কি ওই টাকাগুলো তোমাদের কাছে বেশি হলো? আব্বু, আল্লাহ তোমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, তুমি কি এসব মৃত্যুর পর সাথে করে নিয়ে যাবে? আমাদের জন্যই তো এসব করলে, তবে কেন সামান্য কিছু টাকার জন্য এমনটা করলে? এটা না করলেও পারতে। আল্লাহর কাছে প্রার্থনা করব যেন টাকাগুলো ঋণ শোধ করে মৃত্যুবরণ করতে পারি। সময় একদিন আসবে যখন তোমাদের ভুলটা বুঝতে পারবে। তবে এই চোর ছেলেটাকে আর পাশে পাবে না, কেউ আর চুরি করবে না। এই বাড়ি নিরাপদে টেনশন মুক্ত করে দিয়ে গেলাম তোমাদের। আর যাই হোক, আমি পাপী, আমার শাস্তি পেয়েছি। দয়া করে আমার ছোট বোনটার সাথে এমনটা করো না। আজকে যদি অন্য কোথাও যাওয়ার জায়গা থাকতো তাহলে ওকে নিয়ে যেতাম। এই বাড়িতে আমার ফুলের মতো পবিত্র বোনটাকে রেখে যেতাম না। আমি কোথায় যাব সেটাও জানি না, তবে আল্লাহর কাছে দোয়া করি আমার এই পাপী মুখ যেন আমি বেঁচে থাকতে তোমাদেরকে আর না দেখাই। চলে যাচ্ছি অজানার উদ্দেশ্যে। আমার খোঁজ কোনো দিনও করো না। আমি জানি তোমরা তোমাদের ভুল বুঝতে পারবে, সেদিন আর আমি থাকবো না। আর আম্মু, আজকে যেমন আমার জন্য একটু কাঁদনি, আমার মৃত্যুর খবর পেলেও কাঁদবে না, এটা আমার শেষ ইচ্ছা। আল্লাহ হাফেজ। ইতি, তোমাদের চোর ছেলে। আজকে থেকে এই ডায়েরিটাকে মুক্তি দিলাম। শেষ পাতাটি লিখতে চোখের পানি দিয়ে ভিজে গেল, সাক্ষী হয়ে থাকবে বলে। এবার বাস্তবে আসি। কথাগুলো শোনার পরে নদী আর কিছু বলতে পারছে না, তার চোখ ভিজে গেছে পানিতে। কান্না করতেছো কেন? এটা পরিস্থিতির শিকার। আমি ভাবতে পারি নাই যে আপনার কথাগুলো না শুনে আপনার পরিবার এমন বড় একটা ডিসিশন নিয়েছে। এরপর কি তামান্নার সাথে কথা হয়েছিল আপনার? না, ওর সাথে তো দূরের কথা, নিজের পরিবারের সাথেও কন্ট্যাক্ট হয়নি। আমিনুরের কাছে শুনেছিলাম আমি চলে যাওয়ার পর বাবা তামান্নাদের বাসা ছেড়ে দিয়ে গ্রামের বাড়ি গোপালগঞ্জে চলে গেছে। তারপর আর তাদের খবর পাওয়া হয়নি। আপনি চলে যাওয়ার পর কি হলো? আমি ওই রাতে চিঠিটা ড্রয়িং রুমে রেখে চলে আসছিলাম বাড়ি থেকে বের হয়ে। তারপর আমি আমিনুরের কাছে চলে আসলাম। আমি রাতে চট্টগ্রামের ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম। আমিনুর আমায় একটা চাকরির সিভি দিল আর 15,000 টাকা দিল, আর বলল, চাকরির পাশাপাশি তুই পড়ালেখাও করতে পারবি, শুধু একটা সমস্যা, তোকে বিদেশে চাকরি করতে হবে এবং ওইখানে থাকতে হবে। এটা কোনো ব্যাপার না, আমি রাজি। তারপর আমিনুরকে প্রথম থেকে আমার সবকিছু খুলে বললাম। আমিনুর আগে কিছু জানতো না, তবু আমার পাশে ছিল। তারপর রেদোয়ান একটা বাসার ঠিকানা দিল। রেদোয়ানের দেওয়ার ঠিকানায় গেলাম। একজন লোকের সাথে পরিচয় হলো আর আমাকে ওখান থেকে যেতে বলল। লোকটি অনেক ভালো ছিল, আমার থেকে কয়েক বছরের বড়। তারপর আমি চাকরির ইন্টারভিউ দিতে যাই। পরের দিন সব ঠিকঠাক মতো দিলাম, কিন্তু তারা বলল পরে যোগাযোগ করবে। আমি বুঝতে পারলাম এখানে আর চাকরি হবে না, ঘুষ লাগবে। তারপর সব ভাগ্যের উপর ছেড়ে দিলাম। আমি চিন্তা করলাম চাকরির আশায় বসে থাকলে হবে না। তারপর সাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। ওই লোকটির নাম সাইদ। তারপর সাইদ ভাই যে কাজ করতো আমিও সে কাজ করতাম। কাজটা একটু কঠিন ছিল, তবুও করছিলাম। এদিকে চাকরির আশা ছেড়ে দিয়েছিলাম। 7 দিন হয়ে গেছে, কোনো খবর নাই। তারপর একদিন অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো, আমার চাকরিটা নাকি হয়েছে। আমি অনেক খুশি হলাম। এই বিপদের দিনে কেউ পাশে না থাকলেও যে সৃষ্টি করেছে তিনি ঠিকই পাশে আছে। তারপর আর কি,
ওইখান থেকে সোজা কানাডাতে কাজ শুরু করে দেই। কোম্পানিটা ভালো, আস্তে আস্তে আমিও উন্নত দিকে যাই। বাড়ির কথা মাঝে মাঝে মনে পড়তো, তবুও নিজেকে সামনে নিয়েছি। তামান্নার আর কোনো খবর নিছিলেন? একদিন আমিনুরকে কল দিয়ে তামান্নার খোঁজ নিতে চাইছিলাম। তারপর তুই আবার তার কথা কেমনে বলিস? ও তো শরীফুলকে নিয়ে ওর মতো ভালো আছে। মানে? তাইলে শোন, তুই চলে যাওয়ার 1 মাস পরে শরীফুল আর তামান্না আসে আমার কাছে। এই 1 মাস তামান্নার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। আমি দুপুরে ঘুমিয়েছিলাম, তখন ওরা এসে আমাকে ডেকে তুলে। কি রে, কেমন আছিস? ভাই, আপনারা কি জন্য আমার কাছে আসছেন বলেন? আমি ঘুমাবো। ও আচ্ছা, এই নে 2টা কার্ড। আগামীকাল আমাদের বিয়ের বউ ভাত। বিয়ের সময় দাওয়াত দেই নাই, কেননা তোরা ঝামেলা করতে পারোস সেই জন্য। তুই আর তোর বন্ধু আসিস, হাজার হলেও তোদের সাথে অনেক দিন চলেছি। ওহ, দয়া দেখাতে আসছেন? আমি গরিব হতে পারি, তাই বলে কোনো বেমানের বিয়ের বউভাতে আমি চাই না। আর এই কার্ড দুটি আপনার কাছে রেখে দেন, অন্য কাউকে দিলে কাজ হবে। আমি তো যাবই না, আর ফয়সালও নেই। কেন, আমি আবার কি করলাম? তোদের জন্য আজকে আমার বন্ধু আমাদের ছেড়ে চলে গেছে, ওর পরিবারটা ভেঙে গেছে। ওর শাস্তিও পেয়েছে। রাখেন আপনার শাস্তি। উপকার করতে চাইলে এটা শাস্তি? রাখেন আপনার শাস্তি। উপকার করতে চাইলো এটা শাস্তি? ফয়সাল কি ওই দিন আপনার বাবাকে অ্যাক্সিডেন্ট করেছে নাকি? ও তো তাকে রাস্তা পড়ে থাকতে দেখে হসপিটালে নিয়ে গিয়েছিল, নিজের শরীর থেকে রক্ত দিয়েছে, তারপর নিজের ঘর থেকে 5 লাখ টাকা নিয়েছে। কেন দিয়েছে জানেন? আপনাকে ভালোবাসে বলে। সে টাকার জন্য আজকে তাকে বাড়ি ছাড়তে হলো, পরিবারের কাছে চোর হলো। তাকে তার বাবা ভাই এই জন্য অনেক মেরেছে, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর আপনি বলছেন তার শাস্তি সে পেয়েছে? ভালো, অনেক ভালো। কি বলছেন এসব? উনি এখন কোথায়? ওরে খুঁজে লাভ নেই, ও আর আসবে না। তুই কি সত্যি কথা বলতেছিস? এত সত্য মিথ্যা তোদের বোঝাতে পারবো না। তামান্নার বাবাকে গিয়ে জিজ্ঞেস কর, আর না হয় ডাক্তারকে গিয়ে। বিমান দেশে কোন সময় পৌঁছিয়েছে সেটার দিকে আর খেয়াল ছিল না। আমাদের তো নিজ নিজ গন্তব্যে যেতে হবে, তাই না? তা তো অবশ্যই। আবার দেখা হবে কবে? পৃথিবীটা তো অনেক ছোট, তাই ভাগ্যে থাকলে আবার দেখা হবে। ভালো থেকো বলে চলে এলাম। নদীর কাছ থেকে বিদায় নিয়ে বাস স্টেশনে এলাম। বসে আছি স্টেশনে, আর একটু পর বাস আসবে। প্রায় 21 বছর পর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ছোট বোনটার বিয়ে, তাই মনমরা হয়ে বসে আছি স্টেশনের একটা বেঞ্চে। তারপর একটা মেয়ে হঠাৎ বলল, এই যে ভাই, একটু শুনুন। উপরের দিকে তাকাতে একটা শক খেলাম। একটা মেয়ে আমাকে ডাকছে, অনেক সুন্দর মেয়েটা। তাকাতেই ক্রাশ খেলাম, আবার নিচের দিকে চোখ করে ফেললাম। এসব আমার একদম ভালো লাগে না। মেয়েদের সাথে মিশতেই একদম ইচ্ছে করে না, তাই কথায় কান্না দিয়ে নিচের দিকে চেয়ে আছি। ওই, কানে শোনেন না নাকি? কি কিছু বলবেন? বলার জন্যই তো ডাক দিলাম নাকি। জলদি বলেন। আপনার কাছে পানি হবে? না, মিথ্যা বললাম, কারণ যেটুকু পানি আছে আমারই লাগবে। আমার জন্য না, আমার ছোট ভাতিজিটার জন্য। গরম পড়েছে তো, আর একটাও দোকান খোলা নেই। আঙ্কেল, একটু পানি হবে? দেন না প্লিজ। পাশে দেখলাম ছোট একটা মেয়ে, অনেক সুইট, বয়স 5-6 বছর হবে। আমি মেয়েটির মুখের দিকে তাকিয়ে আর না করতে পারলাম না, অনেক মায়া লেগে গেল। তারপর ব্যাগ থেকে পানির বোতলটি বের করে দিলাম। ছোট বাচ্চাটি পানি খাচ্ছে, আর তার আন্টি আমার দিকে এইভাবে চেয়ে আছে। আপনি না বললেন আপনার কাছে পানি নাই? এটা আসলো কোথা থেকে? কিছু বলার নাই। তারপর ছোট মেয়েটি আমাকে বলল, আঙ্কেল, থ্যাংক ইউ। ওয়েলকাম। দুজন চলে গেল। কিছুক্ষণ পর বাস আসলো। আমি গিয়ে আমার সিটে বসলাম। বাড়িতে যেতে ইচ্ছে করছে না, তবু ছোট বোনটাকে দেখতে ইচ্ছে করছিল শেষবারের মতো, তাই মনটাকে জোর করেই বাধ্য করলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যেন ঘুমিয়ে পড়ছি বলতে পারি না। আপনারা আবার ঘুমাইয়েন না। 4 ঘন্টা পর গোপালগঞ্জে আসলাম। সেখান থেকে বাড়িতে যেতে যেতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। সন্ধ্যা হয়ে গেল বাড়িতে যেতে যেতে। 21 বছরের রাস্তাঘাট এবং আমাদের গ্রামটা চেঞ্জ হয়েছে অনেকটা, কিন্তু আমার মনটা এখনো বদলায়নি। জমে আছে অজানা অভিমান। বাড়ির কাছে রিক্সা দিয়ে নামলাম। আমি বাড়িটার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। এতগুলো বছরে একটু বাড়িটা পরিবর্তন হয়নি। জানি না আজকে সবাই আমার সাথে কেমন বিহেভ করবে। কে কি করুক আমার তা জেনে লাভ নেই। ছোট বোনটাকে একটু দেখলেই হলো, কতদিন দেখি না। রিক্সার ভাড়া দিয়ে যেই মাত্র ভিতরে যাব, ঠিক তখনই ধাক্কা খেলাম একটা মেয়ের সাথে। মেয়েটার দিকে তাকাতেই, এই মেয়েটা আবার কে, আর আমাদের বাড়িতে কি করছে? না, ভুল রাস্তায় চলে আসলাম। বাড়ি তো ঠিকই আছে। ওই মিস্টার, দেখে চলতে পারেন না? আমি তো দেখিনি, কিন্তু আপনিও কি দেখেননি? আপনি আগে ধাক্কা দিলেন। আপনি দিছেন আগে। ওকে আমি দিছি, এত প্যারার মোড নেই। ঠিক তখন আমার বোন আসলো আর মেয়েটিকে জড়িয়ে ধরলো। আমাকে মনে হয় দেখে নাই। কিরে বোন, কেমন আছিস? অনেকদিন পর তোকে দেখলাম। আপনার বিয়ে আমি আসবো না, এটা কোনো কথা? তারপর দেখলাম তারা অনেক কথা বলছে, আমি শুধু শুনতেছি একটা সাইডে দাঁড়িয়ে। আর আমার বোনটাকে দেখছি, কত বড় হয়ে গেছে ও। সেই পিচ্চি বোনটা আর পিচ্চি নেই,
আচ্ছা তিশা আপু, ছেলেটা কি দেখ তো। ওই যে দেখ না। ভাইয়া? কোন ছেলেটা? ওইটা। আর তিশা এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল আর হাজার রকমের প্রশ্ন করতে থাকলো। কেমন আছিস ভাইয়া? এতদিনে আমাদের কথা মনে হলো? কোথায় ছিলি এতদিন? আমাদের উপর কি তোর এতই রাগ? আয় বাড়িতে চল, পরে কথা হবে। 21 বছর পর বাড়িতে আসছি, কেমন যেন লাগছে। বাড়িতে ঢুকতেই আমি অবাক, কি সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে। আর আমাকে দেখে সারা বাড়িতে হইচই পড়ে গেল, সবাই আমাকে ঘিরে ধরলো। আম্মু তো জড়িয়ে ধরে কান্না করছে আর হাজার রকম প্রশ্ন করতেছে। আমি কিছু বলছি না, আর আব্বু আর ভাইয়া অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। কি বলবে? তাদের আজকে বলার মতো জবাব নেই। হয়তো এইটুকুই বলতে পারবে, আমাদের ক্ষমা করে দে। কি লাভ হবে ওইটা বলে? ফিরিয়ে দিতে পারবে কি আমার হারানো 21 বছর? তাদের সরি কি আমাকে ফিরিয়ে দিতে পারবে আমার সেই সুমধুর, সেই সোনালী অতীত? তাই হয়তো কিছু বলছে না। আমি কারোর কথায় কান্না দিয়ে তিশাকে বললাম, তিশা আমার ব্যাগটা উপরে নিয়ে আয়। আমি আমার রুমের দিকে গেলাম, দেখলাম রুমটা তালা দেওয়া। মানে বুঝতে পারলাম না। তারপর তিশা কোথা থেকে যেন চাবি এনে দিল। আমি রুমটা খুলে দেখলাম রুমটায় অনেক ময়লা আর মাকড়সার জাল। মনে হয় কোনো পুরনো রাজবাড়ি। মনে হয় 21 বছরে কেউ এই রুমে যায়নি। তারপর তিশা আর আমি 1 ঘন্টা লাগিয়ে রুমটা পরিষ্কার করলাম। আম্মু অনেকবার বলেছে অন্য রুমে যেতে, কোনো কথা বলি নাই। আম্মু চলে যায়, আমি ফ্রেশ হয়ে রুমে বসে আছি। মনটা ভালো নেই। এখানে আসার পর আমার আগের কথাগুলো মনে পড়ে গেল। তারপর তিশা আসলো। তিশাকে দেখে মনে হয় না আর 2 দিন পর ওর বিয়ে, না যেন ওর বড় ভাই এর বিয়ে। ওই রকম আনন্দে আছে। মনে হয় আমাকে দেখে ওই দিকে কোনো খবর নেই। একটু বিশ্রাম নিলাম, অনেক ক্লান্ত লাগছে। খাবার খেতে ডাকছিল, কে শুনে কার কথা যায়নি। হঠাৎ করে মনে হলো আমার সেই ডায়েরিটার কথা, যেটাতে আমার সব অতীত নোট করা আছে। আমি যাওয়ার সময় ডায়েরিটা নিয়ে যাই। ব্যাগ থেকে ডায়েরিটা বের করলাম, তারপর একটু পড়লাম। পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। চোখ দিয়ে কখন যেন পানি এসে গেল, বলতে পারি না। তারপর ডায়েরিটা আবার ব্যাগে ঢুকিয়ে রাখলাম। সকালে ঘুম থেকে উঠে নিচে যেতেই আম্মু হাজির। কিরে বাবা, এতক্ষণে ঘুম থেকে উঠলি? আচ্ছা চল, কিছু খাবি? সরি, কাকে কি বলছেন? আমি আপনার কেউ না, আর আমার জন্য এই বাড়ির খাবার ওই দিন হারাম হয়ে গেছে, যেদিন আপনি মা হয়ে ছেলের মুখের খাবার কেড়ে নিয়েছিলেন। আর আমার কোনো মা বাবা নেই, একটি বোন আছে। আর এখানে জীবনেও আসতাম না। তিশার কথা ভেবে ওকে শেষ দেখা দেখতে আসছি। আর যদি কোনো অভিযোগ থাকে আমি আশায়, তাহলে বলেন, এক্ষুনি চলে যাচ্ছি। কথাগুলো একেবারে বলে ফেলেছি সব। আম্মু আর কিছু বলছে না, শুধু অঝরে কান্না করছে। তাতে আমার কোনো যায় আসে না। তাদের এই কান্না আমার অভিমানের চাদর সরবে না। 21 বছরে অনেক কেঁদেছি, তখন তো কেউ আমার পাশে ছিল না। তাই বলে ওখান থেকে চলে আসলাম। আসার সময় দেখলাম আব্বু চোখের জল মুছতেছে, হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে। আমি মার্কেট থেকে কিছু খেয়ে আবার বাড়িতে ফিরলাম, কারণ এই এলাকায় ঘোরাঘুরি করতেও নিজের কাছে ঘৃণা লাগে। এরকম এলাকার মানুষের জন্য আজকে আমার এই অবস্থা। বাড়িতে ফিরে আসলাম, গিয়ে তিশার রুমে গেলাম, দেখলাম তিশা নাই। কালকে সেই মেয়েটি সহ ওর কয়েকজন বান্ধবী বসে কথা বলছে। তবে মেয়েটির মনে হয় মন খারাপ করে বসে আছে। ধুর, আমার এত দিকে চেয়ে লাভ নেই। এইরকম মেয়ের জন্য আজকে আমার জীবন এমন হয়েছে। আর কোনো মেয়ের মায়ায় জড়াতে চাই না। সেখান থেকে চলে গেলাম রুমে। একটু পর কে যেন আমার রুমে আসার অনুমতি চাইছে। আসতে পারি? আসেন। খিতাবর সাহেব, কি অবস্থা? ভাইবের কথা কি মনে আছে? সবার কথাই মনে আছে। তাহলে এতদিন খবর দাওনি কেন? বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আবার খবর নেওয়ার কথা বলছেন। দেখো ফয়সাল, তোমার সাথে যেটা হচ্ছে সেটা ঠিক হয়নি। আমি বাড়িতে থাকলে এমনটা হতে দিতাম না। যেখানে নিজের বাবা মা তাড়িয়ে দিয়েছে সেখানে আপনাকে বিশ্বাস করব কি করে? তুমি বাড়ি থেকে চলে যাওয়ার 27 দিন পর আমি বাড়িতে আসি, আর তোমাকে ফোন দিলে তোমার মোবাইল বন্ধ থাকে। কাকু জিজ্ঞেস করলে কিছু বলে না। আর আমি বাড়িতে আসার পর জানতে পারলাম আসল ঘটনা। বিশ্বাস করো, তোমার ভাইয়ের সাথে এই নিয়ে 4 মাস রাগ করে তোমাদের বাড়িতে যায়নি, পরে নিজের ছেলে সন্তানের কথা চিন্তা করে আসছে। ও আচ্ছা, এখন যান, পরে কথা বলবো। আমি ঘুমাবো। সারাদিন তো ঘুমালে, এখন চলো খাবে। তোমার জন্য সবাই অপেক্ষা করছে। অপেক্ষা করার কি আছে? এতদিন তো কেউ অপেক্ষা করেনি, আর আমি বাইরে থেকে খেয়ে আসছি। এই বাড়ির সব খাবার হারাম আমার জন্য। আপনি চলে যান, না হয় আমি চলে যাচ্ছি। না থাক, আমি যাচ্ছি। নিচে খাবার টেবিলে ভাবি যাওয়ার পর ভাইয়া তাকে জিজ্ঞেস করলো আমি আসবো কিনা।
কি করে আসবে? ওর একটা সুন্দর বোন আছে দেখে আসছে এই বাড়িতে। অন্য কে হলে আর জীবনেও আসতো না। নিজের বোনকে ভালোবাসে বলে আসছে। ওর জন্য এই বাড়ির খাবার নাকি নিষিদ্ধ? তুমি খাও। তারপর আম্মু না খেয়ে চলে গেল, সাথে আব্বু আর ভাইয়াও। দুপুরে আর কারো খাওয়া হয়নি। রাতে আমিনুর আসলো। কালকে ছোট বোনটার বিয়ে, খুব কষ্ট হচ্ছে। এতদিন পর দেখলাম আবার কালকে বিয়ে হয়ে যাবে। আমি আমিনুর ছাদে বসে আছি। একটু পর তিশা আসলো, সাথে মনে হয় সেই মেয়েটাও আসছে। এতদিকে খেয়াল নেই আমার। ভাইয়া, বাড়ির কথা কি তোর মনে পড়তো? বাড়ির কথা মাঝে মাঝে মনে পড়তো, তবুও নিজেকে সামলে নিয়েছি। তিশা, তোর বিয়ে শেষ হলেই চলে যাব। কেন ভাইয়া, ছুটি কি কম? আরে না, এই 5 বছরে আমি একদিন অফিস বন্ধ করি নাই। এই জন্য কোম্পানি আমাকে অনেক ছুটি দিয়েছে। তবু এখানে থাকতে আমার মন চায় না। আচ্ছা, তবে আমার সাথে যোগাযোগ করবি কিন্তু। আচ্ছা তিশা, সবাই কখন তাদের ভুলটা বুঝতে পেরেছে? তুই যখন চলে গেলি তারপর চিঠিটা পেয়েছিলাম। আব্বু, তিনি চিঠিটা পড়েন, তারপর সবাইকে ডাকে। তারপর মা আর বাবা অনেক কান্না করে। তারপর আব্বু তামান্নার বাবার কাছে যায়, সত্যিটা জানতে পারে। তোকে অনেক খুঁজেছে, লাভ হয়নি। তুই কিছু বলিসনি? আমি তাদের সাথে 6 মাস কোনো কথা বলি নাই। তারপর যখন দেখলাম আম্মু আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে, পরিবারের আর আগের মতো কোনো সুখ নাই, কেউ কারোর সাথে বেশি কথা বলে না। তারপর আমি পড়ে আবার আগের মতো করে তুললাম। তবে তখনও যেন পরিবারে তোর চাহিদাটা রয়ে গিয়েছিল। আচ্ছা তিশা, তুই সবাইকে নিয়ে নিচে যা, খাবার খেতে যা। তুই যাবি না? এত কথা বলিস কেন? যেতে বলছি যা। তারপর তিশা আমিনুর ও মিনহাকে নিয়ে নিচে গেল। আমিনুর যেতে চাইছিল না, জোর করে পাঠাইছি। তিশার বিয়ের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। আমার মনটা একবারও বুঝতে চাইল না। থাক, অন্যকে বিয়ে করে আমার বুকের ভিতর সারা জীবন রাখতে চাইছিলাম, দিলি না। আসলে মেয়েরা এমনই, যে সত্যিকারে ভালোবাসে তাকে কোনোদিন পাত্তা দেয় না। এসব কথাগুলো যখন ভাবছিলাম তখন আমি অনুভব করলাম আমার পিঠে কার যেন হাত। তারপর আমি পিছনের দিকে তাকিয়ে দেখলাম আব্বু, আম্মু আর ভাইয়া। এখন আমার উপরে রাগ করে আসিস? কারোর উপর আমার কোনো রাগ নেই। চোর তো চোরই, চোরের আবার কারোর উপর রাগ থাকে নাকি? বরং কারো যদি এই চোরের উপর রাগ থাকে, মেটাতে পারো, বাধা নেই। দেখ, আমাদের তুই ভুলে যাস না। আমরা হয়তো রাগের মাথায় তোর সাথে এমনটা করেছি, আমাদের ক্ষমা করে দে বাবা। না, তোমরা ঠিকই করেছো। চোরের শাস্তি তো এমনই হওয়া উচিত। তবে এইবার আর কোনো ভুল করিনি। আমি এবার সাথে করে 5 লাখ টাকা ও তার 21 বছরের চক্রবৃদ্ধি সুদ সহ নিয়ে আসছি। যাওয়ার আগে দিয়ে যাব, নো টেনশন। চাইলে এখনই দিয়ে যাব। লাগবে না আমাদের টাকা। আর কি টাকা পয়সা কম আছে নাকি? তুই শুধু আমাদের ক্ষমা করে দে। টাকা পয়সা তো অনেক ছিল, তাহলে তখন নিজের ছেলের বেলায় চোর অপবাদটা দিলা 5 লক্ষ টাকার জন্য। তখন কি টাকা পয়সার অভাব ছিল? বললাম তো সরে। কিরে ফয়সাল, আমাকে না হয় ক্ষমা না করলে আব্বু, আম্মুকে ক্ষমা করে দে। বললাম তো সরি, প্রয়োজনে তোর পায়ে ধরি, তবুও ক্ষমা করে দে। এই বলে আব্বু আমার পায়ের দিকে আসছিল। আব্বুকে থামিয়ে, এ কি করছো? না আব্বু, তুমি যদি আমার পায়ে ধরো তাহলে আমি নিজেকে আরো বড় অপরাধী মনে করব। সন্তানের বেশ তো বাবা মায়ের পায়ে। তোমরা যত বড় অন্যায় করো না কেন, এই জন্য পায়ে ধরে ক্ষমা চাইতে হবে নাকি? আমি তোমাদের আরো আগে ক্ষমা করে দিছি। এতদিন বুকের ভিতর জমিয়ে রাখা অভিমানের কারণে এমন করেছি। সত্যি তুই আমাদের ক্ষমা করে দিয়েছিস? তারপর আব্বু আর আম্মু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আসলে বাবা মা যত বড় অন্যায় করুক, ছেলে সন্তানের পায়ে ধরে ক্ষমা চাওয়ার মতো অন্যায় কখনো করে না। আর আমরা বাবা মাকে কত কিছু করি, ছেলের হাতে মা খুন, মেয়ের হাতে বাবা খুন, তারপর বউয়ের কথা শুনে বাবা মাকে নিপীড়ন ইত্যাদি। সন্তানকে তো এই জন্যই বড় করেছে। যখন তারা থাকবে না তখন বুঝতে পারবে। আমি বুঝি বাবা মাকে ছেড়ে থাকা কত কষ্টের। আজকে তারা থেকেও পাশে নেই, একদিন সবাই বুঝতে পারবে। তারপর সবাইকে নিয়ে নিচে গেলাম। অনেকদিন পর একটু আনন্দ করে নিজের পরিবারের সঙ্গে খাবার খেলাম। এর থেকে বড় সুখ আর কি হতে পারে? কাল তিশার বিয়ে। রাতে অনেক কাজ করে ঘুমালাম। ছোট বোনের বিয়ে বলে কথা। সকালে অনেক কাজ করতেছিলাম, তারপর দেখলাম আমার বোন তিশা এসে আমার কাঁধে হাত রাখলো আর বলল, ভাইয়া, আমি তো চলে যাচ্ছি, আমি যদি কিছু চাই দিবি? বল, তুই যা চাবি তাই দিব। মাথায় হাত দিয়ে বল। ওকে বল। আমি চাই আমার বিদায়ের আগে তুই তোর 21 বছর আগের মতো হয়ে যা, সবাইকে ক্ষমা করে দে, আর একটা টুকটুকি ভাবি আনবি। ওকে, আমি চেষ্টা করব। দুপুর 2টার দিকে অতি আনন্দের মুহূর্ত বড় পক্ষ এলো। সব অনুষ্ঠানের মুহূর্ত শেষে সন্ধ্যার সময় অশ্রুপানি চোখে রেখে বোনকে বিদায় দিলাম। গ্রামে থাকতে থাকতে আমার ছুটিও শেষ হওয়ার পথে, তাই আব্বু আম্মুকে বলে ঢাকার উদ্দেশ্যে বিদায় নিলাম। ঢাকা এসে বাসা ভাড়া খোঁজা শুরু করলাম। অনেক বাসায় গেলাম, তারা ব্যাচেলারদের বাসা দেবে না। আবার অনেকে আছে বাসা ভাড়া দেবে, কিন্তু 4 গুণ ভাড়া। তাই বাসা কপালে জুটলো না। বিকাল হয়ে গেছে, তাই আর একটা বাসা দেখবো।
তাই লাস্ট বাসা দেখতে চলে এলাম। দারোয়ানকে বললাম মালিককে আসতে গেটের কাছে। বাড়িওয়ালা চলে এলেন। বাড়িওয়ালা আমাকে জিজ্ঞেস করলেন, তুমি বিবাহিত নাকি ব্যাচেলার? হ্যাঁ বলতে যাব, তখনই কেউ আমাকে আটকে বলে উঠলো, বিবাহিত, আমি ওর বউ। একটা মেয়ে কণ্ঠে। পিছনে তাকিয়ে দেখলাম একটা পরী দাঁড়িয়ে আছে। না, পরী না, একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির মাথায় সমস্যা আছে। না হয় একটা অপরিচিত ছেলেকে কেউ স্বামী বানায় নাকি? এটা তো মনে হয় পাবনার পাগলি। আমি তো এই মেয়েটাকে চিনি না। বাড়িওয়ালা আবার বললেন, মেয়েটা কি তোমার স্ত্রী? কি বললো? মনে মনে ভাবলাম এই বাসাটা ছাড়া যাবে না, এরকম বাসা কোথাও পাওয়া যাবে না। কি হলো, কিছু বলছো না যে? না মানে হ্যাঁ। আঙ্কেল, ও কি বলবে? সকালে ঝগড়া করেছি বলে আমাকে চোট মেরে একা চলে এসেছে। বাড়িওয়ালা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন ওনার মেয়েকে মেরেছি। আরে বাবা, বাড়িওয়ালা এভাবে তাকিয়ে আছেন কেন? ঠাস। আর অমনি আমার গালে হাত। বাড়িওয়ালা রাগী কণ্ঠে বললেন, এত মিষ্টি একটা মেয়েকে কেউ মারে? তোমাকে দেখে তো ভালো মনে করেছিলাম, কিন্তু তুমি তোমাদের হাতে আলাদা আলাদা লাগেজ কেন? হাই, মনে হয় ফেসে গেলাম। আরে আঙ্কেল, ওই যে সকালে ঝগড়া। বাড়িওয়ালা আবার আমার দিকে তাকালেন। আমি ভয় শেষ। যাই হোক, মেয়েটা কিন্তু একটা জিনিয়াস। তোমার নাম কি মামনি? জান্নাতুল ইরা, সবাই ইরা বলেই ডাকে। আর ওই বজ্জাটার নাম কি? আর আমি বজ্জাত হলাম কি করে? বেটা, তুই যদি বাড়িওয়ালা না হইতি তাহলে তোর খবর করে ছাড়লাম তো। ওর নাম তো আমাকে বলতে দিবা না নাকি? আমার নাম ফয়সাল। তোমাদের কি নিজস্ব বাসা নেই? আসলে আমি লেখাপড়া করি আর ফয়সাল চাকরি করে, আর এখান থেকে অফিস খুব কাছে, তাই এখানে উঠলাম। ও ভালো, আচ্ছা তোমরা যাও, ওই তোমার রুমে। বাড়িওয়ালা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। আমি আর ইরা রুমে ঢুকলাম। আসলে আমি ব্যাচেলার বাসা খুঁজছিলাম। ব্যাচেলর বলে কেউ বাসা দিচ্ছিল না। প্রায় সারা ঢাকা শহর ঘুরে ফেলেছি। শেষে এই বাসায় এসেছি। আমি আর ইরা রুমে ঢুকে একে অপরের দিকে তাকিয়ে আছি। আমার হাত এখনো গালে। খুব লেগেছে বুঝি? আমি মাথা কাত করলাম। ইস, ব্যথা করছে। না। আচ্ছা, এটা কি হলো? কই, কি হলো? কি হলো মানে? আপনি আমার বউ হলেন কি করে? ও সরি, আসলে আপনারও বাসার প্রয়োজন, আমারও বাসার প্রয়োজন, তাই। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজ 1 সপ্তাহ ধরে বাসা খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আপনার জন্যই আজ আমি এই বাসাটা পেলাম। ধন্যবাদ দেয়া লাগবে না, এটা আমারও প্রয়োজন ছিল। আচ্ছা, আমরা তো পরিচিতই হলাম না। হলাম তো। আমি ইরা, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, আপনি কি করেন? চাকরি করি। আর আপনার পরিবার? ইরা কিছুই বলছে না। কিছুক্ষণ পর, আব্বু আম্মু আর ছোট ভাই। ও, আপনার পরিবার? আম্মু আব্বু আর ভাইয়া ভাবি আর ছোট বোনের বিয়ে হয়ে গেছে। বাট আপনাদের পরিবার কই থাকে? তারা তো মাদারীপুরে, আর আমি ফুস। আসলে পালিয়ে এসেছি। অবাক হয়ে বলল, কেন? আসলে হয়েছে কি, আম্মু তার বান্ধবীর ছেলেকে আর আব্বু তার বন্ধুর ছেলেকে, আর মীরা মানে আমার বোন তার বান্ধবীর ভাইকে আমার সাথে বিয়ে দিতে চায়, আর আমি তাদের মাঝে থেকে ফুস। ইরা খিলখিল করে হাসছে। আমি ইরার দিকে তাকিয়ে আছি। কি দেখছেন অমন করে? আমার বউ, সরি আপনাকে। আমাকে দেখার কি আছে? আপনি এত সুন্দর যদি নিজেকে কন্ট্রোল করতে না পারি। ইরা রেগে গিয়ে বলল, কি? না কিছু না। আচ্ছা, আমরা বাসাটাই তো দেখলাম না। হ্যাঁ চলুন দেখে নেই। এখানে তো মোট 4টে রুম। সব রুমগুলোই সুন্দর। একটা বেডরুম, একটা কিচেন, একটা ডাইনিং রুম, আর একটা এমনি স্টোর রুমের মতো। কিন্তু বেড একটাই। ইরা আমার দিকে তাকিয়ে আছে আর আমি ইরার দিকে। দুজনেই একসাথে বলে উঠলাম, বেড তো একটা। সমস্যা নেই, সোফা তো আছে। সোফা তো অন্য রুমে। তো? না কিছু না। আচ্ছা চলো, রুমগুলো গোছাতে হবে। আমার খুব ক্লান্ত লাগছে। কি? এমন বললে হবে না, দুজনেই রুম সাজাবো। তারপর আর কি, রুমগুলো সাজাতে লাগলাম। বলেও দিচ্ছে। আর আমি সব করছি। জীবনে যা করিনি সেসব করছি। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি আর পারবো না বলে ঠাস করে বেডে শুয়ে পড়লাম। ইরা হেসেই খুন। রুম গোছানো প্রায় শেষ। আমি শুয়ে আছি হাত পা মেলে। তখনই কলিং বেলের শব্দ। 2-3 বার বেজে গেছে। আমি উঠছি না। ইরা কোমরে হাত দিয়ে বলল, কি হলো? দরজা খুলছো না কেন? আপনি খুলুন। খুলতে বলেছি খুলুন, না হয় খবর আছে। কি আর করা, উঠে গিয়ে খুললাম। বাড়িওয়ালি, আরে আন্টি ভিতরে আসুন। না বাবা, ভিতরে যাব না এখন। এই নাও তোমাদের রাতের খাবার, খেয়ে নিও। জি আচ্ছা। ইরা কোথায়? উনি তো ভিতরে। তুমি ইরাকে আপনি বলে ডাকো? না না। তাহলে যে ডাকলে? না না, কই, আমি তো বললাম ও ভিতরে। না না, তুমি তো বললে উনি, তখনই ইরার আগমন। আন্টি, ও আমাকে উনি করে বলেছে, তাই না? আজ দেখাচ্ছি মজা। সকালে ঝগড়া করেছি বলে আপনি করে বলছি। ও আচ্ছা, বুঝেছি আমি, এখন যাই। জি আন্টি।
আন্টি যেতে ঠাস করে দরজা লাগিয়ে দিল। আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আরে বাবা থুক্কু, বউ আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমি আবার কি করলাম? আন্টির সামনে আপনি করে বললেন কেন? আমি তো আপনাকে আপনি করে বলি, তাই। আরে আপনি তো মহা গাধা। ওনাদের সামনে তো আমাদের অভিনয় করতে হবে। কিভাবে? আরে গাধা, তুমি করে বলতে হবে। ওনাদের সামনে এমন ভাবে চলতে হবে যাতে ওনারা বুঝতে না পারে যে আমরা স্বামী স্ত্রী না। হঠাৎ যদি মুখ দিয়ে আপনি বের হয়ে যায়? এই তো, এই জন্যই প্র্যাকটিস করতে হবে। তাহলে তো আমাদের একে অপরকে সর্বব্যবস্থা তুমি করে বলতে হবে। প্রয়োজন হলে ওঠেই করব। আচ্ছা তাহলে তোমাকে তুমি করে বলি, আর তুমি আমাকে তুমি করে বলবে। ওকে? ওকে। আচ্ছা আমি এখন গোসল করে আসি, তারপর আমরা দুজন মিলে ফ্যামিলি প্ল্যান করব। আরে বিয়েই তো হয়নি, এখন কিসের ফ্যামিলি প্ল্যানিং? হেসে হেসে বললাম। ইরা রাগে ফেটে যাচ্ছে। খবিস, আমি ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলিনি। মিথ্যে কথা, তুমি একটু আগে তো বললে ইরা লুচির মতো ফুটছে, গাল দুটো বেলুনের মতো হয়ে গেছে, ফেটে গেলে খুব জোরে শব্দ হবে, হয়তো আপনারাও শুনতে পারেন।